সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। ইউক্রেন যুদ্ধের সর্বশেষ 12 ঘণ্টার ঘটনা প্রবাহে যে চিত্রটি স্পষ্ট হয়ে উঠেছে তা শুধু একটি সামরিক আপডেট নয়, বরং একটি দীর্ঘমেয়াদী সংঘাতের ভয়াবহ বাস্তবতার নগ্ন প্রতিফলন, যেখানে দক্ষিণ পশ্চিম ইউক্রেনের ওডেসা অঞ্চল থেকে শুরু করে জাপোরোজিয়ে, গুলিয়াইপোলিয়ে, সিভার্স্ক, কুপিয়ান্স্ক এবং সুমি সীমান্ত পর্যন্ত পুরো যুদ্ধক্ষেত্র একযোগে কাঁপছে। রুশ বাহিনী পরিকল্পিতভাবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বন্দর, সেতু, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে আঘাত চালিয়ে যাচ্ছে। আর ইউক্রেনীয় বাহিনী সীমিত সম্পদ নিয়ে প্রতিরোধ, পাল্টা আক্রমণ ও প্রতিরক্ষা লাইন পুনর্গঠনের মরিয়া চেষ্টা করছে। ওডেসা অঞ্চলের ইজমাইল শহরে গত 12 ঘণ্টায় যে একের পর এক বিস্ফোরণের ভিডিও সামনে এসেছে তা থেকে বোঝা যায় রাশিয়া কিভাবে সরাসরি বন্দর অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। উদ্দেশ্য স্পষ্ট, ইউক্রেন যেন ভবিষ্যতে কোনোভাবেই সমুদ্রপথে অস্ত্র, জ্বালানি বা কৌশলগত সরঞ্জাম গ্রহণ করতে না পারে। বন্দর এলাকার চারপাশে গির্জা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হওয়া এই যুদ্ধের নির্মম বাস্তবতাকে আরও এক ধাপ সামনে এনে দিয়েছে। একই সঙ্গে মায়াকিয়া অঞ্চলের সেতু ধ্বংসের ঘটনা শুধু একটি স্থাপনার ক্ষতি নয়, এটি একটি সম্পূর্ণ লজিস্টিক করিডোর অচল করে দেওয়ার কৌশল। কয়েকদিন আগেই রুশ হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া মায়াকিয়া সেতু কার্যত অচল হয়ে পড়েছে। যদিও ইউক্রেনীয় কর্তৃপক্ষ অস্থায়ী পন্টুন সেতু ও ফেরি স্থাপন করে আপাতত যান চলাচল চালু রেখেছে, কিন্তু দিনের আলো ও রাতের অন্ধকারে ধারণ করা ভিডিওগুলো স্পষ্ট করে দিচ্ছে যে এই সমাধান দীর্ঘস্থায়ী নয়। রাশিয়া খুব শিগগিরই এই অস্থায়ী সেতুগুলোকেও লক্ষ্যবস্তু বানাবে, কারণ যুদ্ধের এই পর্যায়ে প্রতিটি রাস্তা, প্রতিটি সেতু, প্রতিটি নদী পারাপারই একটি কৌশলগত সম্পদ। নিকোলায়েভ শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ও আগুন লাগার খবর প্রমাণ করে যে রুশ বাহিনী শুধু সামনের সারির যুদ্ধেই সীমাবদ্ধ নেই, তারা পেছনের শহরগুলোতেও চাপ তৈরি করছে, যাতে সাধারণ জনগণের জীবনযাত্রা বিপর্যস্ত হয় এবং সামরিক রসদ সরবরাহ ব্যাহত হয়। জাপোরোজিয়ে ফ্রন্টে পরিস্থিতি আরও ভয়াবহ। পশ্চিম জাপোরোজিয়ে অঞ্চলের স্টেপনোগর্স্ক এলাকায় ইউক্রেনীয় বাহিনী সাময়িকভাবে রুশ সেনাদের সমাবেশস্থলে হামলা চালালেও গত 48 ঘণ্টায় রাশিয়া সেখানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ডিসেম্বরের 21 তারিখের মানচিত্রের সঙ্গে 26 তারিখের মানচিত্র তুলনা করলে বোঝা যায় কিভাবে রুশ বাহিনী একের পর এক প্রতিরক্ষা লাইন দখল করে নোভায়া, ইয়াকোভলেভকা ও পাভলোভকার দিকে এগিয়ে গেছে। এই অগ্রগতি শুধু ভূমি দখল নয়, বরং ঘন প্রতিরক্ষা নেটওয়ার্ক ভেঙে দেওয়ার একটি বড় সাফল্য। M18 সড়ক ধরে উত্তরের দিকে এগিয়ে ভেসেলিয়ানকার দূরত্ব কমিয়ে আনা দেখাচ্ছে যে ইউক্রেনীয় বাহিনী আপাতত এই অঞ্চলের রুশ অগ্রযাত্রা থামাতে পারছে না, এবং তারা হয়তো একটি শেষ প্রতিরক্ষা লাইনে গিয়ে অবস্থান নেবে, যা ভেঙে পড়লে রাশিয়ার জন্য সিচেভ ওরেখভের দিকে অগ্রসর হওয়া তুলনামূলক সহজ হয়ে যাবে। পূর্ব জাপোরোজিয়ে অঞ্চলে গুলিয়াইপোলিয়ে শহরের পরিস্থিতি এই যুদ্ধের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে উঠছে। রুশ সূত্রে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে রুশ বাহিনী ইউক্রেনের 102তম টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেডের পরিত্যক্ত সদর দপ্তর তল্লাশি করছে। সেখানে ফেলে যাওয়া কম্পিউটার, মোবাইল ফোন, নথি ও মানচিত্র থেকে রুশ বাহিনী যে বিপুল গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে তা নিঃসন্দেহে তাদের পরবর্তী অভিযানে বড় ভূমিকা রাখবে। এর কিছুক্ষণ পরই গুলিয়াইপোলিয়ের কেন্দ্রস্থলে রুশ পতাকা উত্তোলনের ভিডিও প্রকাশিত হওয়া কার্যত ঘোষণা করে দেয় যে শহরের মূল অংশ রুশ নিয়ন্ত্রণে চলে গেছে। মানচিত্র বিশ্লেষণ অনুযায়ী শহরের 70% বেশি এলাকা ইতোমধ্যেই রাশিয়ার দখলে, এবং ধারণা করা হচ্ছে 2025 সালের শেষ হওয়ার আগেই, সম্ভবত 29 বা 30 ডিসেম্বরের মধ্যে রাশিয়া আনুষ্ঠানিকভাবে গুলিয়াইপোলিয়ে সম্পূর্ণ দখলের ঘোষণা দেবে। তের্নোভাতা গ্রামের জন্য শুরু হওয়া তীব্র লড়াই এই যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। রুশ বাহিনী সেখানে ভারী বোমা, সম্ভবত FAB ও থার্মোবারিক অস্ত্র ব্যবহার করে আক্রমণ শুরু করেছে, যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে তারা এই গ্রাম দখলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে। কারণ তের্নোভাটা হাতছাড়া হলে ইউক্রেন গাইচুল নদীর প্রতিরক্ষা রেখায় বড় ধরনের দুর্বলতার মুখে পড়বে, এবং রাশিয়ার জন্য জাপোরোজিয়ে শহরের দিকে সরাসরি অগ্রসর হওয়ার পথ খুলে যাবে। মিরনোগ্রাদ, প্রকোরভস্কয় দিকেও পরিস্থিতি জটিল। রোদিনস্কয়ের দক্ষিণ অংশে ইউক্রেনীয় সেনাদের পাল্টা আক্রমণের ভিডিও দেখাচ্ছে যে তারা এখনও প্রতিরোধের চেষ্টা করছে, তবে রুশ আর্টিলারি ও বিমান হামলার তীব্রতা বুঝিয়ে দিচ্ছে যে এই প্রতিরোধ কতটা কঠিন। মিরনোগ্রাদ পুরোপুরি ঘিরে ফেলা হলেও সেখানে এখনও ইউক্রেনীয় উপস্থিতির খবর আসছে, যা এই অঞ্চলকে একটি দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে পরিণত করছে। সিভার্স্ক দিক থেকে আসা তথ্য অনুযায়ী স্ব্যাতোপোক্রোভস্ক গ্রাম রুশ বাহিনীর দখলে চলে গেছে বলে দাবি করা হলেও প্রাথমিকভাবে এর প্রমাণ পাওয়া যায়নি। পরে ইউক্রেনীয় সূত্রের ভিডিওতে দেখা যায় যে রুশ বাহিনী গ্রাম পেরিয়ে আরও ভেতরে ঢুকে পড়েছে, যা এই দাবিকে শক্তিশালী করে।
একই সঙ্গে M03 সড়কের আশপাশে একের পর এক গ্রাম নিয়ে তীব্র সংঘর্ষ চলেছে। মিনকোভকা, প্রিয়, ভিলিয়া ও গোলুবভকার জন্য লড়াই ইঙ্গিত দিচ্ছে যে এই এলাকায় একটি বড় ধরনের সামরিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হচ্ছে। কুপিয়ানস্কে পরিস্থিতি তুলনামূলক ভিন্ন। সেখানে ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণে কিছু সাফল্য পেয়েছে এবং রুশ বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে। তবে বিশ্লেষকরা বলছেন এটি স্থায়ী নয়। অতীতে যেমন বারবার হয়েছে, রাশিয়া আবারও পুনর্গঠন করে এই শহর পুনর্দখলের চেষ্টা করবে, যা কুপিয়ানস্কে ষষ্ঠ বা সপ্তমবারের মতো একটি বড় যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে। সুমি সীমান্তে রুশ বাহিনীর পুনর্প্রবেশ ও কিছু গ্রাম পুনর্দখল দেখাচ্ছে যে 2025 সালের ইউক্রেনীয় গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণে হারা এলাকাগুলো রাশিয়া ধীরে ধীরে ফিরিয়ে নিচ্ছে। এই সব সামরিক ঘটনার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ বাড়ছে। ইউক্রেনে যুদ্ধের মধ্যেই নির্বাচন আয়োজনের আলোচনা শুরু হয়েছে। সংসদীয় ডেপুটি স্পিকারের বক্তব্য অনুযায়ী 60 সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে ইউক্রেন নিজে এই নির্বাচন আয়োজন করতে পারবে না বলে দাবি করা হচ্ছে। ফলে ইউরোপীয় দেশগুলোর ওপর চাপ বাড়ছে। একই সঙ্গে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, তথ্য ফাঁস ও রাজনৈতিক লড়াই শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, রাশিয়া ও অধিকৃত অঞ্চলে থাকা প্রায় 1,40,00,000 ইউক্রেনীয় নাগরিক আদেও ভোট দিতে পারবেন কিনা এবং তারা ভোট দিলে সেই ভোটের ফলাফল কিভাবে গণ্য হবে, কারণ এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ভবিষ্যৎ ইউক্রেনের নেতৃত্ব। সার্বিকভাবে বলতে গেলে এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধ একটি চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে, যেখানে প্রতিটি দিন, প্রতিটি গ্রাম, প্রতিটি সেতু ও প্রতিটি রাজনৈতিক ডিসিশন ইতিহাসের অংশ হয়ে উঠছে। আর এই যুদ্ধের ফল শুধু একটি দেশের সীমানা নয়, বরং পুরো ইউরোপের নিরাপত্তা কাঠামো ও বৈশ্বিক রাজনীতির গতিপথকে প্রভাবিত করবে। প্রিয় দর্শক, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তথ্য আসছে একের পর এক, আর এই সংঘাতের বাস্তবতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জটিল, বেশি ভয়াবহ এবং বেশি অনিশ্চিত।